peace, order in the hall. এই যেন ইতিহাসে এটি একটি বিরল ঘটনা যা মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য শুরু করতে শতাধিক কূটনৈতিক প্রতিবাদ স্বরূপ সভাকক্ষ ত্যাগ করেন। তাদের অভিযোগ, গাজায় সংগঠিত হত্যাযজ্ঞ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলি হামলার বিরুদ্ধে এই ওয়াকআউটের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যকে ঘিরে ঘটে এক নাটকীয় ঘটনা। শতাধিক কূটনীতিক আসন ছেড়ে বেরিয়ে যান। এটা কি কূটনীতিক প্রতিবাদের নতুন রূপ? গাজা ইস্যুতে এই ওয়াকআউট কি আন্তর্জাতিক সম্পর্কের মোড় ঘুরিয়ে দিতে পারে, নাকি এটা ইসরায়েলের প্রতি বাড়তে থাকা বৈশ্বিক চাপের স্পষ্ট ইঙ্গিত? প্রধানমন্ত্রীর মঞ্চে উঠতে যখন কূটনীতিকরা হল ত্যাগ করেন, এর ভেতরে আসল বার্তাই বাকি। তাহলে চলুন বিস্তারিত জেনে নেই। নেতানিয়াহুর বক্তব্যের সময় সমর্থকরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে করতালি দিয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তবে তিনি মঞ্চে প্রবেশ করতেই বহু কূটনীতিক দ্রুত আসন ত্যাগ করেন। ফলে সভাকক্ষের বের হওয়ার পথে ভিড়ের সৃষ্টি হয়। এ সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল করতালির মাধ্যমে নেতানিয়াহুকে সমর্থন জানায়। অন্যদিকে ব্রাজিলের কূটনীতিকরা ফিলিস্তিনের ঐতিহ্যবাহী কেফিয়ে পরিধান করে নিজেদের অবস্থান প্রকাশ করেন। এর আগে জাতিসংঘে পাঠানো একাধিক চিঠিতে ফিলিস্তিনের কর্তৃপক্ষ বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায় নেতানিয়াহুর ভাষণ বর্জন করার জন্য। তাদের অভিযোগ, ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধে জড়িত। 2024 সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের অভিযোগ, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় সংগঠিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের দায় তার উপর আরোপ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইসরায়েলের তথাকথিত গণহত্যামূলক অভিযান শুরুর পর থেকে এই পর্যন্ত 2,38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত, আহত বা নিখোঁজ হয়েছেন। সম্প্রতি ফাঁস হওয়া ইসরায়েলি সামরিক গোয়েন্দা তথ্যও দেখা গেছে, চলতি বছরের মে মাস পর্যন্ত গাজায় নিহতদের 80%-এর বেশি সাধারণ নাগরিক। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রায় সব আবাসিক এলাকা, বিদ্যালয় ও হাসপাতাল। যুদ্ধের কারণে প্রায় পুরো জনগোষ্ঠী অন্তত একবার হলেও গৃহহীন হয়েছে। নেতানিয়াহু তার ভাষণে গাজার বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির সমালোচনা করেন। তিনি বলেন, আমরা কাজ শেষ না করা পর্যন্ত থামব না, এবং হামাসকে পরাজিত করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, যারা হামাসকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে তারা সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে। এই ভাষণ চলাকালে নিউ ইয়র্ক শহরে হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশগ্রহণ করেন। তারা গাজার মানবাধিকার লঙ্ঘন এবং ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করেন। নেতানিয়াহুর ভাষণটি গাজার জনগণের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে, যেখানে মানবাধিকার সংস্থাগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায় গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। হামাসের হাতে জিম্মিদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, আমি এমন কিছু করতে চাই যা আগে কখনো করিনি। আমি এই ফোরাম থেকে সরাসরি জিম্মিদের উদ্দেশ্যে কথা বলতে চাই লাউড স্পিকারের মাধ্যমে। আমি গাজাকে ঘিরে রেখেছি বড় বড় লাউড স্পিকার দিয়ে, যা এই মাইক্রোফোনের সঙ্গে যুক্ত। আশা করছি আমাদের প্রিয় জিম্মিরা আমার এই বার্তা শুনতে পাবেন। তিনি বলেন, আমাদের সাহসী নায়কেরা, আমি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ থেকে সরাসরি তোমাদের উদ্দেশ্যে কথা বলছি। আমরা 1 সেকেন্ডের জন্য তোমাদের ভুলিনি। ইসরায়েলের জনগণ তোমাদের পাশে আছে। আমরা হাল ছাড়ব না, বিশ্রাম নেব না, যতক্ষণ না তোমাদেরকে ঘরে ফিরিয়ে আনতে পারি। বিভিন্ন দেশের নেতারা জনসম্মুখে ইসরায়েলের সমালোচনা করলেও গোপনে তাদের কাছে প্রশংসা করেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, আমাদের জনগণের দৃঢ়তা, সেনাদের সাহস এবং সাহসী সিদ্ধান্তের কারণে ইসরায়েল অন্ধকারতম দিন থেকে ফিরে এসেছে এবং ইতিহাসের অন্যতম চমকপ্রদ সামরিক প্রত্যাবর্তনের নজির স্থাপন করেছে। এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের বক্তৃতার মূল বিষয়বস্তু ছিল গাজা ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে নিন্দা, মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধবিরতির দাবির উপর। নেতানিয়াহুর ভাষণে লেবাননের সঙ্গে শান্তি চুক্তি সম্ভব বলে মন্তব্য করেন। যদিও গত নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যে যুদ্ধবিরতি হয়েছিল, ইসরায়েল বারবার তা লঙ্ঘন করেছে। নেতানিয়াহু একই সঙ্গে সিরিয়ার সঙ্গে চলমান আলোচনার প্রশংসা করেন, যদিও সিরিয়ার কর্মকর্তারা নিয়মিত ইসরায়েলের বিমান হামলার নিন্দা জানিয়ে আসছেন। নেতানিয়াহু ভাষণের শেষ দিকে দাবি করেন, গাজায় চলমান যুদ্ধ আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধ পুরো অঞ্চলের বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। নেতানিয়াহু তা উল্টো দাবি করেন এবং বলেন, বাস্তবে এটি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। নেতানিয়াহু বলেন, আমাদের এই জয় ঐতিহাসিক আব্রাহাম চুক্তিকে আরও বিস্তৃত ও সম্প্রসারিত করবে, যা 5 বছর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আরব নেতাদের
তাদের ও আমাদের মধ্যে সম্পূর্ণ হয়েছিল। এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হয়, যা আব্রাহাম একডর্স নামে পরিচিত। সমালোচকরা বলছেন, গাজার সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তি করতে নেতানিয়াহুর অনিচ্ছার কারণে জিম্মিরা মুক্তি পাচ্ছেন না। ইসরায়েলি পার্লামেন্টে বিরোধী সদস্যরা সহ অনেক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অভিযোগ করেছেন নেতানিয়াহু তার রাজনৈতিক স্বার্থে যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। পুরো ভাষণ চলাকালে নেতানিয়াহু বারবারই 2023 সালে ইসরায়েলে হামাসের হামলার প্রসঙ্গের উল্লেখ ও গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তিনি আঞ্চলিক শত্রুদের বিরুদ্ধে চালানো যুদ্ধ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন। তার হাতে একটি মানচিত্র ছিল, যার নাম দেয়া হয়েছে দ্য কার্স। তিনি দেখান গাজা, ইয়েমেন, ইরান, সিরিয়া, লেবানন, ইরাকি মিলিশিয়া সহ এই অঞ্চলে কার কার সঙ্গে ইসরায়েল লড়াই করেছে। ভাষণে জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি নেতানিয়াহু বলেন, আপনারা ভিতরে ভিতরে জানেন ইসরায়েল আসলে আপনাদের জন্যই লড়াই করছে। পুরো ভাষণ চলাকালে অধিবেশনে উপস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা বারবার হাততালি দেন, যা নেতানিয়াহুর বক্তব্যকে সমর্থনের স্বরূপ হিসাবে ধরা হয়। সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর ভাষণের বড় অংশ ছিল গাজায় চলমান সংঘাত নিয়ে। 2 বছর ধরে গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের পক্ষে তিনি যুক্তি উপস্থাপন করেন। এ সময় উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ক্রিয়াকলাপের ফলে 65,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারালেও নেতানিয়াহু দাবি করেন তার দেশ জাতিগত নিধনের সঙ্গে জড়িত নয়। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগ জাতিসংঘের স্বাধীন কমিশনের তদন্তে উঠে এসেছে। তবে নেতানিয়াহু একে মিথ্যা অভিযোগ আখ্যা দিয়ে বলেন যে বিপরীত পরিস্থিতি ঘটাচ্ছে তা হলো ফিলিস্তিনের সংগঠন হামাসে বেসামরিক মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে জাতিগত নিধনের অভিযোগে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। আর গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আইসিসি। সে কারণে নিউ ইয়র্কে যাওয়ার পথে ফ্রান্সের আকাশসীমা এড়িয়ে গিয়েছিল তার উড়োজাহাজ। তবে যুক্তরাষ্ট্র যেহেতু ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র আর আইসিসি সদস্য নয়, তাই সেখানে নেতানিয়াহুর গ্রেপ্তার হওয়ার সংখ্যাই নেই। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে, আমরা এটি থামাবই। ট্রাম্প আরও বলেন, আমাদের এটি সম্পূর্ণ করতেই হবে, শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনাও করতে হবে, আমাদের বন্দীদের ফেরত আনতে হবে। ট্রাম্প আরও যুক্তি দিয়েছেন যে হামাস বারবার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে বারবার অভিযোগ করছে যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে বাধা দিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও দাবি করেছেন, সাম্প্রতিক কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে তিনি হামাসকে পুরস্কার হিসেবে দেখছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশপথ এড়িয়ে গিয়েছে। তার সরকারি বিমান উইংস অব জিয়ন একটি অস্বাভাবিক রুটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে বিমানটি সাধারণভাবে ব্যবহৃত ফ্রান্স সহ মধ্য ইউরোপের আকাশপথ এড়িয়ে ভূমধ্যসাগর, গ্রিস ও ইতালির সীমান্ত ঘেঁষে জিব্রাল্টার প্রণালী দিয়ে আটলান্টিকে প্রবেশ করে। এভাবে অতিরিক্ত 600 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়েছে। বিশ্লেষকদের মতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গত বছর নভেম্বর মাসে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সেটি এড়াতে তিনি এই বিকল্প রুট বেছে নিয়েছেন। তাদের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা ইসরায়েল অস্বীকার করে আসছে। দর্শক বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।